একটা অর্গানাইজেশন চেঞ্জ হয়। সো চলেন আমরা দেখা যাক কি কারণে একটা অর্গানাইজেশন চেঞ্জ হতে পারে। তার আগে আমরা দেখি যে অর্গানাইজেশনাল চেঞ্জটা আসলে কি। অর্গানাইজেশনাল চেঞ্জটা বেসিক্যালি কি দেখেন, organizational change is the movement of an organization from one state of affairs to another। তার মানে অর্গানাইজেশনের একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে যাওয়ার মানে যে চেঞ্জটা, এটাই হচ্ছে আপনার অর্গানাইজেশনাল চেঞ্জ। সো চেঞ্জটা কি রকম হতে পারে? ধরেন আপনার মার্কেটে ধরেন এখন নতুন একটা টেকনোলজি আসছে, ঠিক আছে? সো নতুন যেহেতু একটা টেকনোলজি আসছে, আপনি আপনার কোম্পানিতে সেই নিউ টেকনোলজিটা ইউজ করতে চান। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি আপনার কোম্পানি একটা স্টেট অফ অ্যাফেয়ার্স থেকে আরেকটা স্টেট অফ অ্যাফেয়ার্স এ গেল। এটা হচ্ছে আপনার অর্গানাইজেশনাল চেঞ্জ। অথবা এরকমও হইতে পারে, ধরেন আপনি আপনার ওয়ার্ক প্লেসটা চেঞ্জ করলেন। আগে আপনার অফিসটা মতিঝিলে ছিল, এখন আপনি এটা গুলশানে নিয়ে আসবেন। ঠিক আছে? এটাও একটা অর্গানাইজেশনাল চেঞ্জ। কারণ হচ্ছে কি? তাহলে আপনার নতুন অফিসে এসে আপনার নতুন অফিসে এসে কি আপনার নতুন ভাবে সবকিছু সাজাইতে হবে। ঠিক আছে? সো এইটা বেসিক্যালি কি একটা অর্গানাইজেশনাল চেঞ্জ। আচ্ছা, সো বলা হচ্ছে দেখেন, অর্গানাইজেশনাল চেঞ্জ organizational organizational change can take many forms। ঠিক আছে? organizational change can take many forms। It may involve a change in company's structure, strategy, policies, procedures, technology or culture। সো তার মানে কি অর্গানাইজেশনাল চেঞ্জটা আসলে একটা কোম্পানির কিসে কিসে হইতে পারে? স্ট্রাকচারে হইতে পারে। স্ট্রাকচার বলতে ধরেন আপনার অর্গানাইজেশনে ধরেন ম্যানেজার ছিল ৩ জন। ঠিক আছে? কিন্তু ধরেন আপনার অর্গানাইজেশনটা দিনে দিনে অনেক গ্রো হচ্ছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে হয়তো আপনার ম্যানেজারের সংখ্যা বাড়াইতে হইতে পারে। তো সেক্ষেত্রে কি আপনার অর্গানাইজেশন আসলে স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে। এরপর আসে দেখেন স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা কি? ধরেন আপনি আগে একটা স্ট্র্যাটেজি ফলো করতেন, মানে সেই স্ট্র্যাটেজিতে আসলে আপনি প্রফিট পাচ্ছেন না। ঠিক আছে? তো সেক্ষেত্রে কি আপনার স্ট্র্যাটেজিটা আসলে চেঞ্জ করতে হবে। আবার ধরেন বাজারে নতুন একটা টেকনোলজি, মানে মার্কেটে নতুন একটা টেকনোলজি আসছে, আপনি আপনার কোম্পানিতে সেই নতুন টেকনোলজিটা ইউজ করতে চান। ঠিক আছে? আপনি আপনার কোম্পানিতে সেই নতুন টেকনোলজিটা ইউজ করতে চান। তো সেইটার কারণে কি একটা চেঞ্জ আসতে পারে। ঠিক আছে? এরপরে বলা হচ্ছে দেখেন, অর্গানাইজেশনাল চেঞ্জ ক্যান বি রেডিক্যাল অ্যান্ড সুইফটলি alter the way an organization operates or it may be incremental or slow। তার মানে আপনার অর্গানাইজেশনে একটা চেঞ্জ অনেক ফাস্ট হইতে পারে অথবা অনেক স্লো চেঞ্জ হতে পারে। তার মানে ধরেন কোন একটা চেঞ্জ মানে কোন একটা চেঞ্জ আপনার অর্গানাইজেশনে নিয়ে আসতে অনেক বেশি সময় লেগে যেতে পারে। সেটা ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর, ১০ বছরও সময় লেগে যেতে পারে। আবার কোন চেঞ্জ দেখা যাচ্ছে যে খুব কম সময়ের মধ্যে, ধরেন ১ সপ্তাহের মধ্যে আপনি আপনার কোম্পানিতে একটা চেঞ্জ নিয়ে আসতে চান। ঠিক আছে? সো অর্গানাইজেশনাল চেঞ্জটা অনেক র‍্যাপিড বা অনেক ফাস্ট হইতে পারে, অথবা অর্গানাইজেশনাল চেঞ্জটা কি অনেক স্লো হইতে পারে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে দেখেন, আপনার অর্গানাইজেশনে আপনি যখন একটা চেঞ্জ নিয়ে আসবেন, ঠিক আছে? অর্গানাইজেশনে যখন আপনি একটা চেঞ্জ নিয়ে আসবেন, তখন আসলে আপনি বিভিন্ন রকম অবস্টাকলস বা বিভিন্ন রকম প্রবলেমের সম্মুখীন হইতে পারেন। ঠিক আছে? সো এই অবস্টাকলস বা এই প্রবলেম গুলা মানে হ্যান্ডেল করা, এটা হচ্ছে মানে হ্যান্ডেল করার কোয়ালিটিটা একজন অর্গানাইজেশনাল লিডারের আসলে থাকতে হবে। ঠিক আছে? সো তার মানে কি? এই যে ধরেন আপনার কোম্পানিতে যদি একটা চেঞ্জ আসে, সেই চেঞ্জটা হ্যান্ডেল করা। চেঞ্জ কিন্তু সবাই আসলে ভালোভাবে নিতে পারে না। যেমন ধরেন এই কোভিড পিরিয়ড আসার পরে আমাদের বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম কি চেঞ্জ আসছে। যেমন ধরেন আগে হয়তো কিছু কোম্পানি বা কিছু অর্গানাইজেশন দেখা মানে হয়তো তাদের সব কাজই ছিল ফিজিক্যাল। ঠিক আছে? ফিজিক্যাল বলতে যে তাদের ধরেন সবকিছু তাদের ফিল্ড ওয়ার্ক টাইপ করা লাগতো। বাট দেখেন কোভিড আসার পরে কি আমরা সবাই লকডাউনের মধ্যে পড়ে গেছি। ঠিক আছে? লকডাউনের মধ্যে আমরা পড়ে গেছি। সো লকডাউনের মধ্যে পড়ে যাওয়ার ফলে আমাদের কি হইছে? আমাদেরকে আসলে সবকিছু অনলাইনে শিফট করতে হইছে। ঠিক আছে? সবকিছু আপনার অনলাইনে শিফট করতে হইছে। সো তার মানে কি একটা চেঞ্জ আসছে আপনার কোম্পানিতে। সো এই জিনিসটা ম্যানেজ করা কিন্তু একটা লিডারের কোয়ালিটি থাকতে পারে। আর একটা লিডারের কোয়ালিটির মধ্যে এই চেঞ্জ ম্যানেজমেন্টটা থাকতে হবে বা চেঞ্জ ম্যানেজমেন্টটা হ্যান্ডেল করা শিখতে হবে একজন লিডারকে। সো ধরেন আপনার কোম্পানিতে এমনও কিছু ব্যক্তি ছিল তারা হয়তো জুম কি এটা চিনেই না। ঠিক আছে? বা গুগল মিট কে এটা চিনেই না। সো আপনি একজন লিডার হিসেবে তাকে কি করতে পারেন?
একজন লিডার হিসেবে তাকে আপনি আসলে তার সাথে একটা সেশন করতে পারেন যে আসলে জুমটা এইভাবে এইভাবে চালাইতে হয় বা জুমটা এইভাবে ইনস্টল করে এইভাবে জুমে কানেক্ট করতে হয়। ঠিক আছে? সো এই কোয়ালিটি গুলা আসলে একজন লিডারের মধ্যে থাকতে হবে। যে যদি একটা চেঞ্জ আসে সেই চেঞ্জটা হ্যান্ডেল করার সবকিছু মানে হ্যান্ডেল যেন মানে পারফেক্টলি করতে পারে এই মানে পারফেক্টলি করতে পারা এটা হচ্ছে একটা গুড লিডারের ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা এবার আসে দেখেন যে কেন আসলে চেঞ্জ আসে একটা অর্গানাইজেশন আসলে কি কি কারণে চেঞ্জ আসতে পারে। তো ফার্স্ট যেটা বলা হচ্ছে সেটা ধরেন ওয়ার্ক প্লেস ডেমোগ্রাফিক্স। সো কি বলা হচ্ছে অর্গানাইজেশনাল চেঞ্জ ইজ অফেন আ রেসপন্স টু চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট। সো ধরেন আপনার কোম্পানি বা আপনার অর্গানাইজেশনে যারা এমপ্লয়ি আছেন তারা অনেক বয়স হয়ে গেছে তাদের। ঠিক আছে? তাদের অনেক বয়স হয়ে গেছে। তার মানে কি? আপনার আপনার কোম্পানি বা আপনার অর্গানাইজেশনে যারা এমপ্লয়ি আছেন তারা হচ্ছে অনেক বয়স্ক। ওকে। সো ধরেন কিছুদিন পর আপনার এই বয়স্ক যারা এমপ্লয়ি তারা হচ্ছে সবাই রিটায়ারমেন্টে যাবে। ঠিক আছে? সো ধরেন আপনার কোম্পানির 90% হচ্ছে বয়স্ক এমপ্লয়ি। সো তারা কিছুদিন পর রিটায়ারমেন্টে যাবে। তার মানে কি হবে? যে কিছুদিন পর 90% এমপ্লয়ি আসলে চাকরি চলে যাচ্ছে বা তারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। সো তার মানে কি করতে হবে? আপনাকে ওই 90% জায়গা ফিল আপ করার জন্য আপনাকে নতুন ইয়াং এমপ্লয়িদেরকে রিক্রুট করতে হবে। তার মানে কি? অর্গানাইজেশনের এনভায়রনমেন্টে কিন্তু আসলে একটা চেঞ্জ আসলো। চেঞ্জটা কিভাবে আসলো? যে আপনার বয়স্ক এমপ্লয়িরা রিটায়ারমেন্টে যাবে এবং সেটার জন্য আপনাকে অবশ্যই একটা প্ল্যান রাখতে হবে। প্ল্যানটা কি? যে নতুন এমপ্লয়িদেরকে আসলে রিক্রুট করা। ঠিক আছে? সো এইটা হচ্ছে আপনার ওয়ার্ক প্লেস ডেমোগ্রাফিক্স। ঠিক আছে? সো যদি আপনার এরকম ওয়ার্ক প্লেস ডেমোগ্রাফিক্স এর কারণে আসলে একটা অর্গানাইজেশনে চেঞ্জ আসতে পারে। সেকেন্ডলি হচ্ছে আপনার টেকনোলজির কারণে আপনার অর্গানাইজেশনে চেঞ্জ আসতে পারে। টেকনোলজি বলতে যে ধরেন হ্যাঁ, বাজারে নতুন একটা টেকনোলজি আসছে বা মার্কেটে নতুন একটা টেকনোলজি আসছে যেটা হচ্ছে খুবই আপডেটেড একটা টেকনোলজি। সো ধরেন আপনি আপনি চাইতে পারেন যে ওই টেকনোলজিটা আপনার কোম্পানিতে ইউজ করতে। সো ধরেন আগে আগে মেক্সিমাম ক্ষেত্রে ক্লাউডের জন্য সবাই মাইক্রোসফট অ্যাজিউরের হেল্প নিত। ঠিক আছে? বাট এখন কি বলেন তো? সো ধরেন আপনি আপনার কোম্পানিতে মাইক্রোসফট অ্যাজিউর ইউজ করেন ক্লাউডের জন্য। আচ্ছা। বাট ধরেন এখন বাজারে সবচেয়ে পপুলার বা এখন সবচেয়ে পপুলার যে ক্লাউড টেকনোলজিটা বা যারা আমাদের ক্লাউড সার্ভিস দেয় সবচেয়ে যেটা পপুলার সেটা হচ্ছে কি আপনার অ্যামাজনের AWS। ঠিক আছে? সো আপনি কি চাইলেন? আপনি যেহেতু অ্যাজিউর ইউজ করতেছেন, সো আপনি চান যে নতুন যে টেকনোলজিটা আসছে AWS, আমরা AWS ইউজ করতে চাই। সো এটার কারণে আপনার অর্গানাইজেশন একটা চেঞ্জ আসতে পারে। কারণ কি? কারণ হচ্ছে আপনি অ্যাজিউরটা বাদ দিয়ে আপনি AWS টা আপনার কোম্পানিতে ইমপ্লিমেন্ট করতে চান বা আপনি AWS থেকে ক্লাউডের সার্ভিসটা নিতে চান। আচ্ছা। থার্ড যেই কারণে আসলে একটা অর্গানাইজেশনের চেঞ্জ আসতে পারে সেটা হচ্ছে আপনার গ্লোবালাইজেশন। ঠিক আছে? সো গ্লোবালাইজেশনটা কি? একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে আমাদের দেশে যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে, ঠিক আছে? আমাদের দেশে যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে, ঠিক আছে? সেগুলা কিন্তু মেক্সিমামই তারা নিজের দেশের কোনো কাজ করে না। তাদের যেসব ক্লায়েন্ট সবগুলাই কিন্তু মেক্সিমাম USA, কানাডা, ইউরোপ থেকে। তাদের ক্লায়েন্টরা কিন্তু সব USA, কানাডা, ইউরোপের মানুষজন। ঠিক আছে? বা সব মানে এই কোম্পানিগুলো মেক্সিমামই কি বাইরের উপর মানে বাইরের ক্লায়েন্টদের উপরে আসলে অনেক বেশি ডিপেন্ডেন্ট। ঠিক আছে? সো বাংলাদেশ থেকে তারা হয়তো কয়টা কাজ পায়? অত বেশি কাজ পায় না। ঠিক আছে? সো এখন আমাকে একটা জিনিস বলেন সেটা হচ্ছে দেখেন যে এই যে এর মানুষজন যে বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিদেরকে কাজ দেয় বা ইউরোপ থেকে যে তারা কাজ পায়। সো ইউরোপের মানুষজন আসলে কেন বাংলাদেশের মানুষদেরকে কাজ দেয়? ইউরোপে তো আসলে অনেক ভালো, ভালো সফটওয়্যার ডেভেলপার আছে বা সফটওয়্যার কোম্পানি আছে। তারা কি জন্য বাংলাদেশের মানুষকে কাজ দেয়? তো তারা বাংলাদেশের মানুষকে কাজ দেয় এটার কারণ হচ্ছে যে তারা আসলে আমাদের দেশে সফটওয়্যার ফার্মকে দিয়ে কম টাকায় ওই কাজটা করায় নিতে পারে। ঠিক আছে? কম টাকায় কাজটা করা নিতে পারে। ঠিক আছে? সো এইটা হচ্ছে আপনার কি একটা কাইন্ড অফ গ্লোবালাইজেশন। ঠিক আছে? সো ধরেন দেখবেন যে অনেক বড়, বড় কোম্পানি তাদের ইন্ডাস্ট্রি বা তাদের কোম্পানিগুলা আন্ডার ডেভেলপড কান্ট্রিতে এস্টাবলিশ করে রাখছে। কারণ কি? কারণ হচ্ছে তারা জানে যে ওই দেশে যদি রাখে বা একটা আন্ডার ডেভেলপড কান্ট্রিতে যদি তারা তাদের
ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করে, সেখানে আসলে লেবার কস্ট কম, সবকিছুর কস্ট কম, র মেটেরিয়ালস এর কস্ট কম। তো তার মানে কি আলটিমেটলি যদি থার্ড মানে আন্ডার ডেভেলপ কান্ট্রিতে কোম্পানিটা এস্টাবলিশ করা যায়, সেটা হচ্ছে কম বিনিয়োগে আসলে বেশি প্রফিট নিয়ে আসা সম্ভব। ঠিক আছে, সো এই কারণে আসলে চেঞ্জ হতে পারে। এরপরে ধরেন আপনার অর্গানাইজেশন চেঞ্জ আসতে পারে যদি আপনার মার্কেট কন্ডিশনে চেঞ্জ হয়। ঠিক আছে, মার্কেট কন্ডিশনে চেঞ্জ হয়, মার্কেট কন্ডিশন চেঞ্জ হওয়া, দেখেন আমাদের এই কোভিড পিরিয়ডে আমাদের আসলে মার্কেট কন্ডিশনে অনেক কিছু চেঞ্জ আসছে। চেঞ্জটা কিভাবে আসছে বলেন তো? ধরেন আগে অনেক কোম্পানি ছিল যারা হচ্ছে অনলাইন সেলিং এ কোনো আইডিয়া ছিল না, বাট কোভিড আসার পর আমাদের সবকিছুই কিন্তু অনলাইন বেসড হয়ে গেছে, বা আমাদের টোটাল যে মার্কেটটা এটাও কিন্তু সবকিছু অনলাইন বেসড হয়ে গেছে। ঠিক আছে, সো তার মানে কি যদি মার্কেট কন্ডিশন এরকম চেঞ্জ হয়, আপনাদেরকেও চেঞ্জ হইতে হবে। তার মানে কি আপনার কোম্পানি যদি অনলাইন বেসড না থাকে, সো কোভিড পিরিয়ড টাইমে আসলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। ঠিক আছে, এরপর আসে দেখেন গ্রোথ। সো একটা কোম্পানি ধরেন, একটা স্টার্ট আপ কোম্পানি ধরেন 10 জন নিয়ে শুরু করছিলেন, বাট 10 জন নিয়ে শুরু করার পরে হঠাৎ করে দেখলেন যে আপনি অনেক অনেক কাজ পাচ্ছেন। ঠিক আছে, অনেক বেশি কাজ পাইতেছেন বাইরে থেকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার কোম্পানিকে আরো বেশি গ্রো করতে হবে। আপনার কোম্পানিতে 10টা এমপ্লয়ের জায়গায় এখন 20টা এমপ্লয় নিতে হবে। সো ধরেন আগে যদি আপনি একটা ফ্লোর আপনার অফিস থাকে, তাহলে এখন আপনার 2টা ফ্লোর নিতে হবে। ঠিক আছে, সো এইটা ম্যাক্সিমাম হচ্ছে স্টার্ট আপ কোম্পানি গুলার হয়। তারা যখন ছোট পরিসরে শুরু করে এবং তারা যখন অনেক বেশি কাজ পায় বা অনেক বেশি প্রফিট তাদের হয়, সেক্ষেত্রে তারা আসলে তাদের কোম্পানিটাকে আরো বেশি কি এক্সটেন্ড করে বা এক্সপান্ড করে। ঠিক আছে, তো এই কারণে আসলে আপনার অর্গানাইজেশনে চেঞ্জ আসতে পারে। আর লাস্ট যেটা কারণ, সেটা হচ্ছে যে যদি আপনার অর্গানাইজেশন বা আপনার কোম্পানি অনেক পোর পারফরমেন্স থাকে। পোর পারফরমেন্স বলতে ধরেন যে আপনি কোন রকম প্রফিট পাইতেছেন না, অথবা ধরেন আপনার যে প্রোডাক্ট সেটা আপনি মার্কেটে সেল করতে পারতেছেন না। তার মানে কি আপনার কোম্পানির পারফরমেন্স আসলে অনেক খারাপ। তো যেহেতু আপনার কোম্পানির পারফরমেন্স খারাপ, সেহেতু আসলে এই জিনিসটা আপনাকে কি কনসিডারেশনে নিয়ে আসতে হবে। কনসিডারেশনে নিয়ে আসা বলতে যে এই জিনিসটা আসলে আপনাকে মাথায় রাখতে হবে যে কেন আপনার কোম্পানি এত খারাপ পারফরমেন্স, কি করলে আসলে আপনার কোম্পানি আরো ভালো পারফরমেন্স হবে। তার মানে কি আপনার কোম্পানিতে আসলে একটা চেঞ্জ নিয়ে আসতে হবে। সো যদি আপনার কোম্পানি পোরলি পারফর্ম করে, সেক্ষেত্রে আসলে আপনার কোম্পানিতে একটা চেঞ্জ নিয়ে আসতে হবে, বা আপনার অর্গানাইজেশনে একটা কি চেঞ্জ নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার আসে দেখেন অর্গানাইজেশনাল কালচার। অর্গানাইজেশনাল কালচারটা কি? দেখেন, রেফার্স টু আ সিস্টেম অফ শেয়ার্ড অ্যাজাম্পশনস, ভ্যালুস, বিলিভস দ্যাট শো পিপল হোয়াট ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড অ্যানঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। আচ্ছা, তার মানে একটা অর্গানাইজেশনের মধ্যে যে কালচারটা বলতে যে যেই জিনিসটা আপনাকে শেখাবে যে এই জিনিসটা করা ঠিক, এই জিনিসটা করা ঠিক না। অর্গানাইজেশনের মধ্যে এই জিনিসটা করা ঠিক, অর্গানাইজেশন বা আপনার কোম্পানির মধ্যে এই জিনিসটা করা ঠিক না। ঠিক আছে, তো যেই জিনিসটা আপনাকে এই আইডিয়াটা দিবে, ঠিক আছে, যেই ভ্যালুস বা যেই বিলিফ, যে বিশ্বাসটা আপনাকে এই আইডিয়াটা দিবে যে কোনটা করা ঠিক বা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আর কোনটা অ্যাপ্রোপ্রিয়েট না, সেটাই হচ্ছে কি আপনার অর্গানাইজেশনাল কালচার। ঠিক আছে, সো অর্গানাইজেশনাল কালচারটা আসলে কি অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অর্গানাইজেশনাল কালচারটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো রিসার্চাররা আসলে রিসার্চাররা আসলে বের করে দেখছেন যে অর্গানাইজেশনাল কালচারের সাথে আপনার কোম্পানির পারফরমেন্স বা আপনার কোম্পানির প্রফিটটা আসলে একদম ভালোভাবে রিলেটেড। কি জন্য ভালোভাবে রিলেটেড? ধরেন আপনার অর্গানাইজেশনে ধরেন আপনার অর্গানাইজেশনের কালচারটা অনেক খারাপ বলতে ধরেন সব এমপ্লয়ের সাথে সব এমপ্লয়ের আসলে অনেক খারাপ সম্পর্ক। ঠিক আছে, সব এমপ্লয়ের খারাপ সম্পর্ক, অথবা ধরেন আপনার যা ম্যানেজার বা ধরেন যে আপনার লিডার আপনার অর্গানাইজেশনে, সেই লিডার মানে সেই বস আসলে অনেক বেশি খাইস্টা বলতে পারেন। ঠিক আছে, অনেক বেশি রুড। ঠিক আছে, সবার সাথে অনেক খারাপ বিহেভ করে। তো তার মানে আপনার অর্গানাইজেশনের কালচারটা ভালো না। ঠিক আছে, তো আপনার অর্গানাইজেশনের কালচারটা যদি ভালো না, আলটিমেটলি কিন্তু আপনার অর্গানাইজেশনে একটা ইফেক্ট ফেলা বলতে ধরেন আপনার যদি মন মেজাজ ভালো না থাকে, ঠিক আছে, আপনার লিডার যদি আপনার সাথে সবসময় খারাপ বিহেভ করে, বা ধরেন আপনার যারা কলিগ
তারা যদি আপনার সাথে মানে খারাপ বিহেভ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে কাজ করার ইচ্ছাটা হারিয়ে যাবে। তো আপনার মোটিভেশনটা কমে যাবে কাজ করার। তো আপনার মোটিভেশন যদি কমে যায় বা সব এমপ্লয়ের মোটিভেশনই যদি কমে যায়, আলটিমেটলি কিন্তু কোম্পানির উপর একটা ইফেক্ট পড়বে। ঠিক আছে? আপনি কাজ করতে চাবেন না, মানে চাইবেন না, ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কোম্পানির প্রোডাক্টিভিটি কমে যাবে। সো আলটিমেটলি কোম্পানির প্রোডাক্টিভিটি কমে গেলে কোম্পানির রেভিনিউ কমে যাবে, কোম্পানির রেভিনিউ প্রফিটটাও কমে যাবে। ঠিক আছে? তো তার মানে কি একটা অর্গানাইজেশনের কালচারের সাথে সেই কোম্পানির প্রফিট রেভিনিউ আসলে অনেক বেশি ডিপেন্ডেন্ট। ঠিক আছে? আর আরেকটা জিনিস বলা হচ্ছে যে সেটা হচ্ছে যে রুলস এন্ড রেগুলেশনস ইউজ করে মানে একটা এমপ্লয়কে কন্ট্রোল করাচ্ছে, আপনি যদি কালচার ইউজ করে একটা একটা এমপ্লয়িকে কন্ট্রোল করেন, সেটা অনেক বেশি পাওয়ারফুল। সো জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আপনি আপনার কোম্পানিতে একদম ডকুমেন্ট আকারে বা লিখিত আকারে ধরেন লিখে রাখছেন যে এইটা এটা করা যাবে, এটা এটা করা যাবে না, বা এটা এটা করতে হবে, এটা এটা করতে হবে না। ঠিক আছে? একদম সবকিছু আপনার কোম্পানির ধরেন সবকিছু একদম লিখিত, রুলস রেগুলেশন যা আছে সবকিছু হচ্ছে একদম ডকুমেন্টেশন অবস্থায় আছে। ঠিক আছে? তো এরকম ডকুমেন্টেশন অবস্থায় না রেখে আপনি যদি আপনার কোম্পানির কালচারটা এমন ভাবে ক্রিয়েট করেন যেন আপনার এমপ্লয়িরা অনেক বেশি মোটিভেটেড হয়। ঠিক আছে? তো সবকিছু এরকম কাগজে কলমে লিখে না রেখে আপনি আপনার কালচারের দিকে ফোকাস করতে হবে। কালচারের দিকে ফোকাস করা বলতে ধরেন আপনি লিডার হিসেবে এটা করতে পারেন যে লিডার হিসেবে আপনি আপনার সব এমপ্লয়ীদের সাথে মানে তাদের খোঁজ খবর নিলেন, তাদের সাথে সুসম্পর্ক রাখলেন, বা তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এইটা করলেন। মাঝে মাঝে ধরেন আপনার এমপ্লয়ীদের জন্য রিক্রিয়েশনের ব্যবস্থা রাখলেন, মাঝে মাঝে তাদেরকে নিয়ে খাইতে গেলেন, তাদেরকে নিয়ে মুভি দেখতে গেলেন। ঠিক আছে? তো তাহলে কি হবে? তাহলে কিন্তু আলটিমেটলি কি আপনার এমপ্লয়ীদের কি একটা মোটিভেশন আসবে কাজ করার, যে আমাদের বস অনেক ভালো, তো আমরা আসলে সে আমাদেরকে যেহেতু এত সুযোগ সুবিধা দেয়, আমাদেরও আসলে কাজ করা উচিত। তো তার মানে কি কালচার, আপনি একটা ভালো কালচার ক্রিয়েট করছেন অর্গানাইজেশনে, যেটার ফলে আলটিমেটলি এমপ্লয়িরা অনেক বেশি মোটিভেটেড হয়ে যাচ্ছে। বাট আপনি যদি এরকম সবকিছু লিখিত আকারে লিখে রাখেন যে এটা করতে হবে, সেটা করতে হবে, এটা করতে হবে না, এটা করতে হবে না, ঠিক আছে, তো সেটা আসলে খুব বেশি ইফেক্টিভ হয় না। তো কালচার আসলে একটা মোর পাওয়ারফুল ওয়ে অফ কন্ট্রোলিং এন্ড ম্যানেজিং এমপ্লয়ি বিহেভিয়ার্স। আচ্ছা, এবার আসে দেখেন যে লেভেলস অফ অর্গানাইজেশন। ঠিক আছে? অর্গানাইজেশনের লেভেলসটা কয়টা লেভেল? তিনটা লেভেল। সেগুলো কি কি? ফার্স্ট এরটা হচ্ছে আপনার ভ্যালুস, এরপর হচ্ছে আপনার অ্যাজাম্পশনস, এরপর হচ্ছে আপনার আর্টিফ্যাক্টস। আচ্ছা, সো অ্যাজাম্পশনসটা কি? অ্যাজাম্পশনসটা হচ্ছে যেটা হচ্ছে আপনার সাবকনশিয়াস মাইন্ডে বা আপনার অ্যাওয়ারনেস এর বাইরে যে জিনিসটা কাজ করে। ঠিক আছে? অ্যাওয়ারনেস এর বাইরে যে জিনিসটা কাজ করে। তো ধরেন আপনার কোম্পানিতে অনেক রুলস রেগুলেশনস থাকে। ঠিক আছে? আপনার কোম্পানি অনেক রুলস রেগুলেশনস থাকে। আচ্ছা। কিন্তু সেই রুলস এন্ড রেগুলেশনস এ কি কখনো লেখা থাকে যে আপনি আপনার কলিগকে কখনো খুন করতে পারবেন না? রুলস এন্ড রেগুলেশনস এ কিন্তু কখনো এরকম লেখা থাকে না যে আপনি আপনার কলিগকে খুন করতে পারেন না। বাট অ্যাজ এ হিউম্যান বিং বা অ্যাজ এ মানে জেন্টল ম্যান, ঠিক আছে? আপনি কিন্তু এটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে এই জিনিসটা আছে যে আপনি আপনার দুনিয়ায় মানে এমপ্লয়ির সাথে যত কিছুই হয়ে যাক, আপনি আপনার এমপ্লয়িকে খুন করতে পারবেন না। ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন মানে হচ্ছে আমরা ধারণা করে নিচ্ছি। ঠিক আছে? মানে আমাদের রুলস এন্ড রেগুলেশনস এ লেখা নাই যে আপনি আপনার কলিগকে খুন করতে পারবেন না। বাট স্টিল এটা কিন্তু সবাই ধারণা করেই নিচ্ছে যে কেউ তার কলিগকে কখনো খুন করবে না। ঠিক আছে? যতই তার সাথে ঝামেলা হোক বা যাই হোক। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আপনার অ্যাজাম্পশন। আচ্ছা। সেকেন্ড লেভেলে আসে হচ্ছে আপনার ভ্যালুস। সেকেন্ড লেভেলে আসা হচ্ছে না ভ্যালুস। ভ্যালুস জিনিসটা কি? ভ্যালুস জিনিসটা হচ্ছে দেখেন শেয়ার্ড প্রিন্সিপালস, স্ট্যান্ডার্ড এন্ড গোলস। ঠিক আছে? শেয়ার্ড প্রিন্সিপালস, স্ট্যান্ডার্ড এন্ড গোলস। আচ্ছা, সো ধরেন এই জিনিসটাও আসলে এই জিনিসটাও আসলে আপনার কাগজে কলমে লেখা নাই। কাগজে কলমে লেখা নাই বলতে ধরেন, বাট স্টিল সব কলিগদের মধ্যে বা একটা কোম্পানির সব এমপ্লয়ীদের মধ্যে এই জিনিসটা এক্সিস্ট করে। এক্সিস্ট করা বলতে ধরেন যে আপনার কোম্পানি আপনাকে আপনার কোম্পানি আসলে আপনাকে অনেক রকম ফ্যাসিলিটিস দেয় বা আপনার অর্গানাইজেশন আসলে আপনাকে অনেক রকম ফ্যাসিলিটিস দেয়।
তো আপনাকে যদি ওরকম ফ্যাসিলিটিস দেওয়া হয় কোম্পানি থেকে, আপনি কিন্তু মনে মনে একটা আপনার ইচ্ছা জাগবে যে আমাকে যেহেতু এত ফ্যাসিলিটিস দিচ্ছে, বা আমি যা কাজ করতেছি, আমার কাজের এত প্রশংসা তারা করতেছে, তো তাহলে অবশ্যই কি, মানে সবাইকেই যদি এরকম ফ্যাসিলিটিস আর তাদের অ্যাপ্রিসিয়েশন থাকে, তাহলে কি সব এমপ্লয়িরা আসলে অনেক বেশি মোটিভেটেড হয়ে যাবে। তো তারা মোটিভেটেড হয়ে কি করবে, মোটিভেটেড হয়ে সবাই মানে নিজেদের মনের মধ্যে একটা হম নিজের মধ্যে মধ্যে কি একটা চাওয়া নিয়ে আসবে, সেটা কি যে আমরা আমাদের কোম্পানির জন্য অনেক কিছু করতে চাই, বা আমরা আমাদের কোম্পানিকে একটা মানে বাংলাদেশের বেস্ট কোম্পানি হিসেবে দেখতে চাই। ঠিক আছে, সো এই দেখেন আপনার রুলস এন্ড রেগুলেশনস, মানে আপনার কোম্পানির রুলস এন্ড রেগুলেশনস কিন্তু কোথাও লেখা ছিল না যে আগামী মানে আমাদের কোম্পানিকে 1 নম্বর কোম্পানি হিসেবে মানে কোম্পানি বানাইতে হবে, বাট স্টিল সবগুলা এমপ্লয়ি, মানে সবগুলা এমপ্লয়ি খুশি হয়ে তারা মনে মনে চায় যে কোম্পানিকে আসলে মানে তাদের কোম্পানিকে তারা মানে বাংলাদেশের 1 নম্বর কোম্পানি হিসেবে বা 1 নম্বর অর্গানাইজেশন হিসেবে দেখতে চায়। তো এই জিনিসটাই হচ্ছে আপনার ভ্যালুস। ঠিক আছে, তো শেয়ার্ড প্রিন্সিপালস বা শেয়ার্ড গোলস, তো তার মানে কি সবাই আসলে একটা সেম গোল শেয়ার করে মানে মনের মধ্যে রাখছেন, যেটা হচ্ছে যে আমরা আমাদের কোম্পানিকে 1 নম্বর কোম্পানি হিসেবে দেখতে চাই। এটা হচ্ছে আপনার ভ্যালুস। আর লাস্ট স্টেপে যেটা আসে সেটা হচ্ছে আপনার আর্টিফ্যাক্টস। আর্টিফ্যাক্টস কি? আর্টিফ্যাক্টসটা হচ্ছে আপনার সারফেস লেভেলে। ঠিক আছে, আর্টিফ্যাক্টসটা হচ্ছে আপনার সারফেস লেভেলে। সারফেস লেভেলে বলতে যে জিনিসটা হচ্ছে ট্যানজিবল। ট্যানজিবল ধরেন আপনার কোম্পানিতে একটা ভালো কালচার আছে। কালচার বলতে যে আপনারা প্রতি বৃহস্পতিবার অফিস শেষে সবাই একসাথে যে খাওয়া দাওয়া করেন। ঠিক আছে, সবাই একসাথে যে খাওয়া দাওয়া করেন, অথবা ধরেন প্রতি শুক্রবারে আপনারা শুক্রবার বিকালে আপনারা সবাই মিলে একসাথে ফুটবল খেলেন বা ক্রিকেট খেলেন। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আপনার কি, আর্টিফ্যাক্টস, যেটা হচ্ছে আপনার সারফেস লেভেলে যে জিনিসটা হচ্ছে আপনি দেখতে পারতেছেন। তো দেখতে পারা বলতে যে দেখেন আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে প্রতি বৃহস্পতিবারে আপনার অফিস শেষে খাওয়া দাওয়া করতে যাবেন, তো এটা আসলে সবাই দেখতেছে। আবার ধরেন আপনারা একসাথে ফুটবল খেলতেছেন প্রতি শুক্রবারে বা ক্রিকেট খেলতেছেন, এটা আপনি দেখতে পারতেছেন, বা যে জিনিসটা হচ্ছে আপনি মানে কাউন্ট করতে পারতেছেন, বা যে জিনিসটা হচ্ছে ভিজিবল। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আর্টিফ্যাক্টস। ঠিক আছে, আচ্ছা, সো এর মাধ্যমে আমরা বেসিক্যালি আমরা হচ্ছে আমাদের অর্গানাইজিং চ্যাপ্টারটা শেষ করে দিলাম, এবং আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, যেটা হচ্ছে আপনার চ্যাপ্টারের নাম হচ্ছে আপনার লিডারশিপ বা লিডার। ঠিক আছে, লিডার চ্যাপ্টারটা শুরু করি। আচ্ছা, সো লিডারশিপ কি? লিডারশিপ হচ্ছে আপনার অলরেডি আপনাদেরকে লিডারশিপ নিয়ে আমি আইডিয়া দিয়েছিলাম, লিডারশিপ নিয়ে আপনাদের একটা গল্প শুনেছিলাম। সো লিডারশিপটা কি দেখেন, অ্যাক্ট অফ ইনফ্লুয়েন্সিং আদার্স টু ওয়ার্ক টুয়ার্ডস আ গোল। তার মানে একজন লিডার কোম্পানির বা অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করার জন্য বা কোম্পানির লক্ষ্য অ্যাচিভ করার জন্য তার যারা এমপ্লয়ি বা তার যারা সাবঅর্ডিনেট আছেন তাদেরকে কি ইনফ্লুয়েন্স করবে। ঠিক আছে, ইনফ্লুয়েন্স করবে, তার মানে হচ্ছে তাদেরকে ইনফ্লুয়েন্স করবে, বাট তাদেরকে আসলে ফোর্স করবে না। তার মানে একজন লিডার হিসেবে আপনি আসলে আপনার এমপ্লয়ীদেরকে ফোর্স করতে পারবেন না যে আপনি যদি এটা করেন না করেন আপনাকে গুলি করে মেরে ফেলবে। ঠিক আছে, আমার হাতে কিন্তু সেই ক্ষমতা আছে। ঠিক আছে, তো এইটা আসলে করা যাবে না। আপনাকে আসলে আপনার এমপ্লয়ীদেরকে মোটিভেট করতে হবে, বা আপনার এমপ্লয়ীদেরকে এমন ভাবে ইনফ্লুয়েন্স করতে হবে তারা যেন নিজে থেকেই কোম্পানির গোল অ্যাচিভ করার জন্য কাজ করে। ঠিক আছে, একটা লিডারের কাজ হচ্ছে এরকম পাওয়ার না খাটানো, পাওয়ারটা না খাটিয়ে বা তাদেরকে ফোর্স না করে তাদেরকে ইনফ্লুয়েন্স করে অথবা তাদেরকে মোটিভেশন দিয়ে কোম্পানির গোলটা অ্যাচিভ করে নেওয়া, এরা হচ্ছে লিডার। তো দেখেন বলা হচ্ছে যে আসলে দুই টাইপের লিডার আছে। ঠিক আছে, ফার্স্টটা হচ্ছে আপনার ফর্মাল ফর্মাল পজিশন, মানে লিডার উইথ ফর্মাল পজিশন, আর লিডার উইদাউট ফর্মাল পজিশন। সো ফর্মাল লিডার কারা? ফর্মাল লিডার হচ্ছে ধরেন যে যাদের আসলে কাগজে কলমে লিখিত ভাবে দেওয়া আছে ক্ষমতা দেওয়া আছে বলতে ধরেন আপনার কোম্পানিতে নতুন একটা প্রজেক্ট আসছে। ঠিক আছে, নতুন একটা প্রজেক্ট আসছে, তো সেই প্রজেক্টটার ম্যানেজার হিসেবে আপনি ধরেন প্রজেক্টের ম্যানেজার হিসেবে আপনি রহিম সাহেবকে অ্যাপয়েন্ট করলেন।
প্রজেক্টের ম্যানেজার হিসেবে আপনি রহিম সাহেবকে অ্যাপয়েন্ট করলেন। ওকে, তো তার মানে কি আপনি লিখিতভাবে আপনি রহিম সাহেবকে আসলে একটা ক্ষমতা দিলেন। তো এইটা আসলে ফর্মাল লিডার। তার মানে কি আসলে তাকে একটা ফর্মাল পজিশন দেওয়া হয়েছে যে সে আসলে এই প্রজেক্টের জন্য প্রজেক্ট ম্যানেজার, এবং একটা কাগজে কলমে লেখা আছে যে রহিম সাহেব হচ্ছে এই প্রজেক্টের জন্য প্রজেক্ট ম্যানেজার। বাট দেখবেন যে মাঝে মাঝে আপনার কোম্পানিতে এমন কিছু লোক থাকে যে তাদের আসলে মানে কাগজে কলমে সেই রকম ক্ষমতা দেওয়া নাই, বাট স্টিল তাদেরকে সবাই লিডার হিসেবে মনে মনে কনসিডার করে। এইরকম কিন্তু সব জায়গায় থাকে, এটা কিন্তু বন্ধু সার্কেলেও থাকে, ঠিক আছে, ফ্রেন্ড সার্কেলেও কিন্তু এরকম কিছু মানুষ থাকে যে তাদের মানে সবাই তাকে লিডার হিসেবে, এরকম হতে পারে যে সেই সবকিছু ম্যানেজ করতে পারে। ঠিক আছে, ধরেন আপনারা 10 জনের একজন একটা গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপের মধ্যে আসলে অফিসিয়ালি বা কাগজে কলমে কাউকে ক্ষমতা দেওয়া নাই, বাট স্টিল ধরেন এই 10 জনের মধ্যে সেলিম সাহেব আসলে অনেক বেশি জেন্টেল। সেলিম সাহেব হচ্ছে অনেক বেশি জেন্টেল, বা তার ম্যানেজিং পাওয়ার বা তার মানুষকে কনভিন্স করার ক্ষমতাটা সবার চেয়ে বেশি। তো তার মানে কি বাকি যে 9 জন, এই 9 জন আসলে জানেন যে আসলে সেলিম সাহেব আসলে অনেক বেশি স্মার্ট, সে কনভিন্স করার ক্ষমতা রাখে, বা সে আসলে যখন ডিসিশন নেয় সে সবসময় একটা মানে ভালো ডিসিশন নেয়। ঠিক আছে, তার মানে এই 9 জন আসলে মনে মনে সেলিম সাহেবকে তাদের লিডার হিসেবে ভাবেন, ঠিক আছে, বা লিডার হিসেবে মনে মনে ধরেন। আর সেলিম সাহেবকে আসলে কাগজে কলমে বা লিখিত ভাবে আসলে এরকম কোনো ক্ষমতা দেওয়া হয় না। ঠিক আছে, এটা কিন্তু ফ্রেন্ড সার্কেলেও থাকে। যেমন দেখেন যে আমাদের ফ্রেন্ড সার্কেলে, সবার ফ্রেন্ড সার্কেলে এমন একজন আছে, বা ছোটবেলার কথা বলতেছি, যে ফ্রেন্ড সার্কেলে সবারই এমন একজন ছিলেন যার কথা বলে আপনি বাসা থেকে বের হইতেন। যে আমি ধরেন আপনার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের নাম হচ্ছে ধরেন করিম, ঠিক আছে, তো করিমের কথা বলে যদি আপনি বাসা থেকে বের হন, তাহলে আসলে আপনার বাসায় কেউ বলবে না, কারণ আপনার বাসায় কিছু বলবে না। কারণ কি, কারণ বাসার সবাই জানে যে করিমের সাথে গেছে, তার মানে আমার ছেলে নিশ্চিন্ত আছে যে করিম খুব ভালো ছেলে, আমার ছেলে যদি করিমের সাথে বের হয় তাহলে আমি আমি একদম মানে টেনশন ফ্রি। ঠিক আছে, তো তার মানে কি করিম সাহেবকে, করিম আপনার ফ্রেন্ড করিমকে কিন্তু মানে কোথাও লেখা নাই যে করিম হচ্ছে অনেক লিডার, বাট সব প্যারেন্টসরা আসলে ধরে নিছে যে করিম অনেক ভালো ছেলে। করিমের সাথে যদি আমার ছেলেরা বের হয়, বা আমার মানে অন্য আপনার ফ্রেন্ডরা বের হয়, তাহলে সব প্যারেন্টসরা আসলে চিন্তামুক্ত থাকে। তো এইটা হচ্ছে আপনার ইনফর্মাল পজিশন লিডারশিপ। আর আরেকটা জিনিস বলা হচ্ছে যে লিডার কখনো ফোর্স করবে না, মানে এমপ্লয়ীদের ফোর্স করবে না, সে তাদেরকে মোটিভেট করবে, বাট তাদেরকে কখনো ফোর্স করবে না। ঠিক আছে, আর সে তাদেরকে এমন ভাবে